সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা প্রায়শই শুনে থাকি যে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি এই সমস্যাটি বা এই উপসর্গটি দেখা দিয়েছে। এই ব্যাপারটি যদিও নতুন নয়, কিন্তু নতুন করে যেটি আমাদের সামনে আসছে সেটি হচ্ছে এই জ্বর, সর্দি, ঠান্ডা এগুলো চলে যাওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ সেটি 15-20 দিন, 1 মাস, 1.5 মাস বা কারো কারো ক্ষেত্রে 2 মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে সে ক্লান্তি অনুভব করছে, শরীরে ব্যথা অনুভব করছে। অর্থাৎ সামান্য যে জ্বর, সর্দি, ঠান্ডা তার লেগেছিল, তার প্রভাব দীর্ঘদিন 1-1.5 মাস, 2 মাস পর্যন্ত কারো কারো ক্ষেত্রে রয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটি আমাদের অনেককেই উদ্বিগ্ন করেছে। অনেকেই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন বা বিষয়টি আসলে কি সেটি বুঝতে পারছেন না। কারণ এরকম ঠান্ডা, জ্বর, সর্দি, কাশির ঘটনাগুলো সবসময়ই ছিল, কিন্তু এই ব্যাপারটি এতটা প্রমিনেন্ট আকারে ছিল না। তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে সাধারণভাবে সর্দি, ঠান্ডা, কাশি বা সাধারণ জ্বর ছিল, তারপরে দীর্ঘদিন যাবত যে অসুস্থতা, সেটিকে মূলত মেডিকেলের ভাষায় বলা হয় পোস্ট ভাইরাল সিনড্রোম। তাহলে পোস্ট ভাইরাল সিনড্রোম এই বিষয়টি একটু আমি বুঝিয়ে বলি, তারপরে এর প্রেক্ষাপটটাও বলবো, তারপরে এর চিকিৎসা, তারপরে এর প্রতিরোধমূলক ব্যবস্থা কি হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, তাহলে আশা করি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে। তাহলে কোনো মানুষের শরীরে যখন ভাইরাল সংক্রমণ হয়, সেই সংক্রমণটা সেরে যাওয়ার পরেও শরীরে যদি দীর্ঘস্থায়ীভাবে ক্লান্তি, ব্যথা, অবসাদ, স্নায়বিক দুর্বলতা, মানসিক পরিবর্তন এই বিষয়টি যদি দীর্ঘদিন থেকে যায়, তাহলে একে মেডিকেলের ভাষা বলে পোস্ট ভাইরাল সিনড্রোম। করোনা ভাইরাস বা অন্যান্য সাধারণ যে ফ্লু ভাইরাস, রাইনো ভাইরাস, এই সমস্ত সাধারণ ভাইরাল সংক্রমণের পরেও এই ঘটনাটি ঘটতে পারে। তাহলে এই ব্যাপারটিকে যদি আরেকটু মেডিকেল টার্মে প্যাথোফিজিওলজি আকারে দেখি আমরা, তাহলে বিষয়টি হচ্ছে এরকম যে ভাইরাল ইনফেকশন চলাকালীন যখন শরীরে ভাইরাল সংক্রমণ হয়, সাধারণত শরীরের যে ইমিউন সিস্টেম সেটি অ্যাক্টিভ হয়, ভাইরালের বিরুদ্ধে লড়াই করে। এখানে প্রচুর সাইটোকাইন নিঃসরণ করে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এই যে অতিরিক্ত ইনফ্লামেশন বা সাইটোকাইন নিঃসরণ, এটি ভাইরাস চলে যাওয়ার পরও থেকে যায়, দীর্ঘদিন থেকে যায়। এর ফলে ইমিউন সিস্টেম ডিসরেগুলেট হয় এবং মাইটোকন্ড্রিয়াল যে ডিসফাংশন হয়, ফলে শরীরে শক্তি উৎপাদন কমে যায় এবং শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনফ্লামেশন হয়, যেটাকে আমরা নিউরো ইনফ্লামেশন বলি। এর জন্য মাথা ব্যথা হয়, ব্রেইন ফগ হয়। এর ফলে ভাইরাস নেগেটিভ হওয়ার পরেও এই অসুস্থতা বোধ বা এই অসুস্থতাটা দীর্ঘদিন থেকে যায়। তো এটাই হচ্ছে মূলত পোস্ট ভাইরাল সিনড্রোম। তাহলে এই বিষয়টি কি নতুন নাকি পুরানো? এই বিষয়টি কিন্তু মেডিকেল টার্মে নতুন নয়। পোস্ট ভাইরাল সিনড্রোমটি পুরনো জিনিস, কিন্তু বর্তমানে এর প্রাদুর্ভাবটা বেশি। সেই প্রাদুর্ভাবটা বেশি যে তার ব্যাকগ্রাউন্ড আলোচনা, প্রেক্ষাপটটা গবেষণা করার পরে দেখা গেছে যে করোনা ভাইরাসের সাথে এর একটি সম্পর্ক আছে বলে গবেষকরা এর সত্যতা পেয়েছেন। যেমন করোনা ভাইরাস আমরা জানি যে বিশ্ব মহামারী আকারে আবির্ভূত হয়েছিল, অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক মানুষ দীর্ঘদিন অসুস্থতা বোধ করেছে, তারপরে এর ভ্যাকসিন দেওয়া হয়েছে। ফলে আমরা জানি বা না জানি, অর্থাৎ পরীক্ষা করি বা না করি, কিন্তু অধিকাংশ মানুষই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং পরবর্তীতে প্রায় 100% না হলেও 100%-এর কাছাকাছি মানুষই কিন্তু আবার করোনা ভাইরাসের টিকা নিয়েছে। এই যে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছিল বা হয়নি, কিন্তু পরবর্তীতে সবাই টিকা নিয়েছে। এই টিকা নেওয়া এবং করোনা ভাইরাসে আক্রমণ হওয়ার ফলে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেমটাকে হাই অ্যালার্ট মোডে রয়েছে। এর ফলে অন্যান্য যে ভাইরাস, সেই ভাইরাস বা সাধারণ যে ফ্লু ভাইরাস, সেই ভাইরাস আক্রমণ করলেও শরীরের ইমিউন সিস্টেম যেহেতু হাই অ্যালার্ট মোডে রয়েছে, ফলে তারা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় এবং এই অ্যাক্টিভিটিটা অনেক দিন পর্যন্ত ধরে রাখে, ওভার অ্যাক্টিভ হয়। তো এইটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ট্রেন্ড ইমিউনিটি। তো দেখা গেছে যে এই সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরে বা বিভিন্ন ধরনের যে কোনো ধরনের ভ্যাকসিন নেওয়ার পরেই দেখা যায় শরীরের যে ইমিউন সিস্টেমের ম্যাক্রোফেজ এবং এনকে সেল রয়েছে, এই সেলগুলো দীর্ঘদিন যাবত ট্রেন্ড থাকে। ফলে পরবর্তীতে শরীরে কোনো প্যাথোজেন প্রবেশ করলে তারা খুব দ্রুত শক্তিশালী প্রতিক্রিয়া দেখায়। করোনা ভাইরাসের পরে দেখা যায় এই ফেনোমেনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যে বিষয়টি দাঁড়াচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, যেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রধান গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান, তাদের গবেষণায় দেখা গেছে যে করোনা ভাইরাসের পরে এই পোস্ট ভাইরাল সিনড্রোমের প্রাদুর্ভাবটা অনেক বেড়েছে। বিশেষ করে আমাদের দেশে, দক্ষিণ এশিয়া বা আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তাহলে এই ব্যাপারটি সাম্প্রতিক আমাদের চোখে পড়ছে সবচেয়ে বেশি, যে সাধারণ জ্বর, সর্দি, ঠান্ডা হয়ে লেগেছিল, কিন্তু সে সুস্থ হচ্ছে না, অনেকদিন হয়ে যাচ্ছে।
তো এই বিষয়টিকে যদি আমরা আমলে নেই, সাম্প্রতিক প্রাদুর্ভাবটা আমলে নেই, তাহলে করোনা ভাইরাসের সাথে বা করোনা ভ্যাকসিনের সাথে যে একটা রিলেশন রয়েছে সেটা অনুমান করা যায়। তো যাই হোক, সেটা আমার আলোচনার বিষয়বস্তু নয়। আমি মূলত এই পোস্ট ভাইরাল সিনড্রোম সম্পর্কেই ধারণা দেওয়ার জন্য এই ভিডিওতে কথা বলছি। তাহলে পোস্ট ভাইরাল সিনড্রোমের যে সাধারণ উপসর্গ, সেই সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে প্রচন্ড শরীর ব্যথা, জয়েন্টে ব্যথা, তারপরে দীর্ঘস্থায়ীভাবে ক্লান্তি, দুর্বলতা, অনেকদিন পর্যন্ত ক্লান্তি ভাবি যাচ্ছে না, শরীর ব্যথা যাচ্ছে না। এর ওই তীব্র জ্বরের তীব্রতাটা চলে যাওয়ার পরেও মাঝে মাঝে হালকা জ্বর অনুভূতি, কারো কারো ক্ষেত্রে দেখা যায় মাথা তুলতে পারছে না, মাথা ঝিমঝিম করছে, মাথা ব্যথা হচ্ছে, সামান্য শ্বাসকষ্ট অনুভব হচ্ছে, অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। কারো দেখা গেল যে জ্বরটা সর্দিটা চলে গেছে কিন্তু কাশিটা দীর্ঘদিন যাবত রয়ে যাচ্ছে, এবং এই ঘটনাটি তার উপরে মানসিকভাবে প্রভাব ফেলতেছে। সে উদ্বেগ বা অবসাদগ্রস্ত বোধ করতেছে বা কিছুটা হতাশাগ্রস্ত করতেছে। তো এই লক্ষণগুলোর সাথে যে ব্যাপারটা মিলে যায় কোনো কোনো সময়, সেটি হচ্ছে যেমন আমাদের দেশে কিন্তু ডেঙ্গু ভাইরাসের একটা প্রভাব রয়েছে, ডেঙ্গু জ্বরের একটি বিশাল প্রাদুর্ভাব রয়েছে, চিকনগুনিয়ার একটি প্রাদুর্ভাব রয়েছে। ফলে যখন এই সংক্রমণের প্রথম দিকে অর্থাৎ আর্লি স্টেজে যখন তীব্রতা থাকে, তখন যদি অনেক বেশি তীব্র হলে আমাদের উচিত হবে বা প্রত্যেকের উচিত হবে যে ডেঙ্গুটা পরীক্ষা করে কনফার্ম হয়ে যাওয়া যে তার ডেঙ্গু বা চিকনগুনিয়া হয়েছে কিনা। তো ডেঙ্গু সাধারণত এখানে আমরা DNS-1 টেস্ট করা হয় বা IgM IgG টেস্ট করা হয়, বা সিবিসি করলে প্লাটিলেট কমে যায় ডেঙ্গুর ক্ষেত্রে। তো ফলে যখন প্রাদুর্ভাবটা বেশি থাকে অর্থাৎ রোগের তীব্রতা থাকে প্রাথমিক অবস্থায়, ডেঙ্গু বা চিকনগুনিয়া যদি শনাক্ত হয়, তাহলে তো সেই বিষয়টি বোঝাই গেল, তাহলে সুনির্দিষ্ট সেভাবে চিকিৎসা করতে হবে। কিন্তু যারা প্রথম দিকে পরীক্ষা করে নাই, তার পরবর্তীতে উপসর্গগুলো ভোগ করতেছে অর্থাৎ পোস্ট ভাইরাল সিনড্রোমে ভুগতেছে, তাদের ক্ষেত্রে যে সমস্ত প্লান্ট মেডিসিন গুলো দিয়ে তাদের ব্যবস্থাপনা দেওয়া যায় সেটি আমি আলোচনা করছি। তাহলে পোস্ট ভাইরাল সিনড্রোমের ক্ষেত্রে আমাদের যে মূল বিষয়টি সেটি হচ্ছে ইমিউন সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়ে আছে, ইমিউন সিস্টেমকে ব্যালেন্স করতে হবে। এর বাইরে যে সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ শরীরে ক্লান্তি অবসাদ রয়েছে সেটা দূর করতে হবে, শরীরে ব্যথা রয়েছে সেই ব্যথা দূর করতে হবে, যদি তার সর্দি কাশির অবশিষ্ট থাকে, কাশি থাকে বা শ্বাসকষ্ট থাকে সেটি দূর করতে হবে। এগুলো হচ্ছে আমাদের ট্রিটমেন্টের পার্ট। তাহলে প্রথমত হচ্ছে ইমিউন সিস্টেমকে বুস্ট করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে আমরা যদি ইমিউন সিস্টেম ব্যালেন্সের কথা ধরি, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে প্রচলিত যে মাদার টিংচার গুলো রয়েছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ মাদার টিংচার যেগুলো ইমিউন সিস্টেম বুস্ট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে কমন হচ্ছে এইচএনএসি অ্যাঙ্গাস্টিফোলিয়াম। এটি ইমিউন সিস্টেমকে বুস্ট করতে পারে। যে অতিরিক্ত ওভারঅ্যাক্টিভ ইমিউন সিস্টেম যে সাইটোকাইন নিঃসরণ করছে সেটিকে ব্যালেন্স করতে পারে। এর বাইরে রয়েছে যেমন টিনোস্পোরা কর্ডিফোলিয়া, এটিও ইমিউন সিস্টেম মডুলেট করতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট করতে পারে, যেটি মূলত এই ইমিউন সিস্টেমকে রিকভারি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর বাইরে শরীরের যে সাধারণ অবসাদ এবং ক্লান্তি, সেই ক্ষেত্রে আমরা জিনসেন, প্যানাক্স জিনসেন বা উইদানিয়া সোমিনিফেরা, অশ্বগন্ধা, এই দুটি মেডিসিনের একটি অল্টারনেট করে একটি করে উভয়টি আমরা পেশেন্টদেরকে দিতে পারি। সেক্ষেত্রে সাধারণ শরীরের যে অবসাদ এবং ক্লান্তি সেটি দূর হবে। শরীরে যাদের প্রচন্ড ব্যথা রয়ে গিয়েছে, তীব্র ব্যথা, পেইন রয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থা এবং পরবর্তীতে উভয় ক্ষেত্রে আমাদের খুবই ভালো একটি মেডিসিন যেটিকে বলা হয় বোনসেট, এটি হচ্ছে ইউপ্যাটোরিয়াম পারফোলেটাম। অনেকেই জানেন, আর যারা সাধারণ পেশেন্ট তারা হয়তো জানবেন না, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসকরা সবাই জানেন যে এই মেডিসিনটি শরীর ব্যথা, বিশেষ করে হাড় ব্যথা, শরীর পুরো ভেঙে চুরে ব্যথা, এই ব্যথা নিরাময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে ইউপ্যাটোরিয়াম পারফোলেটাম। এটি কিন্তু উপসর্গের প্রাথমিক অবস্থা, যখন জ্বর তীব্র থেকে শরীর ব্যথা, সেই সময়ও কাজ করবে, এবং পোস্ট ভাইরাল সিনড্রোম হিসেবে যখন শরীর ব্যথা থাকে তখনও কিন্তু এই মেডিসিনটি কাজ করবে। এটা হচ্ছে ইউপ্যাটোরিয়াম পারফোলেটাম। এর বাইরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন আছে জিঞ্জিবার অফিসিনালিস, তারপর হচ্ছে কার্কুমা লঙ্গা। এইগুলো কিন্তু পোস্ট ভাইরাল সিনড্রোমের যে শরীর ব্যথা, সেই ব্যথা প্রদাহ এটি নিয়ন্ত্রণ করতে পারে। কারো যদি কাশি থেকে যায় বা শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে জাস্টিসিয়া আদাটুডা, তারপর হচ্ছে গ্লাইসিলিজা গ্লাবরা, বা কারো আগে থাকতেই যদি শ্বাসকষ্ট থেকে থাকে পোস্ট ভাইরাল সিনড্রোমের জন্য সেটি আরো ত্বরান্বিত হয়, সেই ক্ষেত্রে এসপিডোস্পার্মা, তারপরে এই এসপিডোস্পার্মা খুব ভালো কাজে দিবে। তারপর ইউক্যালিপটাস গ্লোভিউলাস, এটিও সেক্ষেত্রে শ্বাসতন্ত্রের উপরে প্রোটেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে দুইটি বিষয়, একটা হচ্ছে ইমিউন সিস্টেম মডুলেট করা, সেই ক্ষেত্রে আমি বলেছি অশ্বগন্ধা, তারপরে ইচিনেশিয়া, টিনোস্পোরা, তারপরে সাধারণ অবসাদ ক্লান্তি দূর করা জিনসেন, অশ্বগন্ধা, তারপরে প্রদাহ কমানোর ক্ষেত্রে বলেছি ইউপ্যাটোরিয়াম পারফোলেটাম, তারপরে কার্কুমা লঙ্গা, জিঞ্জিবার অফিসিনালিস। যদি তার শ্বাসকষ্ট বা কাশি থাকে তাহলে জাস্টিসিয়া আদাটোডা,
তারপর হচ্ছে সোলেনাম জান্থাকারপাম, গ্লাইসিরিজা গ্লাবরা। আরো বেশি শ্বাসকষ্ট হলে সেই ক্ষেত্রে এসপিডোস্পার্মা, ইউক্যালিপটাস, গ্লোবিউলাস, এই মেডিসিন গুলো উপশম দিতে পারে, লক্ষণের উপশম দিতে পারে এবং ইমিউন সিস্টেমকে ধীরে ধীরে পিসফুল করে এই পোস্ট ভাইরাল সিনড্রোমের যে কষ্টকর উপসর্গ সেগুলো থেকে পেশেন্টকে রিলিফ দিতে পারে। তো এই ব্যাপারটি আলোচনা করার পরে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রিভেনশন। আমি সবসময় বলি, সবসময় এটা আমার বলবার বিষয় নয়, এটা একটি মেডিকেল টার্ম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো ফলে যেহেতু করোনা ভাইরাসের পরবর্তী সময়ে অধিকাংশ মানুষের ইমিউন সিস্টেম ওভার অ্যাক্টিভ, ফলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সাধারণ ভাইরাল বা পোস্ট ভাইরাল সিনড্রোম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিছু ইমিউন বুস্টার মেডিসিন সাধারণভাবে সেবন করতে পারি প্রিভেন্টিভ হিসাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাতের কাছে এই মেডিসিন গুলো রয়েছে, সেগুলো হচ্ছে ওসিমাম সাইনটাম, তারপরে এলিয়াম সাটাইবা, তারপরে ব্রেনের স্ট্রেস যাদের বেশি থাকে, যাদের ঘুম কম হয় তাদের জন্য পেসিফ্লোর ইনকার্নেটা, ভ্যালেরিয়ানা অফিসিনালিস, এই মেডিসিন গুলো কিন্তু আমাদের স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার ক্ষেত্রে এবং এই পোস্ট ভাইরাল সিনড্রোমে যাতে আমরা আক্রান্ত না হই সেই জন্য আমাদের ইমিউন সিস্টেম পিসফুল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে আমরা ঔষধ না খেয়েও কিন্তু এই কাজগুলো করতে পারি। সেই ক্ষেত্রে যেমন আমি ওষুধের কথা বলেছি, জিঞ্জিবার অফিসিনালিস, এটি হচ্ছে আদা থেকে তৈরি। তাহলে আমরা নিয়মিত আমাদের রং চায়ের সাথে কিংবা আমাদের সাধারণ গরম পানির সাথে আমরা একটু আদা সেবন করতে পারি। মাঝে মাঝে আমরা এলিয়াম সাটাইব হচ্ছে রসুন, তাহলে আমরা একটু রসুন সেবন করতে পারি, একটু উষ্ণ গরম জলে একটু রসুন দিতে পারি, অথবা অন্য খাবারের সাথেও আমরা নিয়মিত রসুন খাবার অভ্যাস করতে পারি। তারপরে আমাদের সাধারণ ইমিউন বুস্টার মেডিসিন আছে যেমন সিনামোনাম, সাইলেনিকাম, যদি দারুচিনি, আমরা যদি একটু র চা খাই সেই ক্ষেত্রে আমরা তার মধ্যে একটু দারুচিনি দিয়ে দিতে পারি। তারপরে যাদের ফ্রেশ গ্রিন টি যাদের সংগ্রহ করার সুযোগ রয়েছে তারা যদি মাঝে মাঝে গ্রিন টি খাই, এটি হচ্ছে ক্যামেলিয়া সিনানসিনস, তাহলে এইগুলো কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে এবং আমাদের ইমিউন সিস্টেমকে পিসফুল রাখবে। ফলশ্রুতিতে আমরা সাধারণ ভাইরাল সংক্রমণের শিকার হলেও সেই ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেম ওভার অ্যাক্টিভ হবে না এবং আমরা পোস্ট ভাইরাল সিনড্রোমের যে লক্ষণ সেগুলোতে আমরা ভুগবো না। তো এইভাবে যদি আমরা পেশেন্টদের দিক থেকে আমরা সচেতন থাকি, অর্থাৎ আমরা নিজেদের স্বাস্থ্য সচেতন থাকি, লাইফস্টাইলের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম আমরা এনশিওর করি, প্রচুর পরিমাণে পানি পান করি, অর্থাৎ সবসময় আমরা হাইড্রেট পজিশনে থাকি, তাহলে কিন্তু পোস্ট ভাইরাল সিনড্রোমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আর যারা চিকিৎসক রয়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই ক্ষেত্রে আমাদের মূল ব্যবস্থাপনার দিকগুলো কি হবে। একটি হচ্ছে লক্ষণ উপশম দেয়া, আর একটি হচ্ছে ইমিউন সিস্টেমকে পিসফুল করা। তো এই দুটি কাজ যদি আমরা করতে পারি আর সাধারণ মানুষ হিসেবে যদি আমরা প্রিভেন্টিভ কেয়ারটা আগে করতে পারি তাহলে কিন্তু আমরা এই পোস্ট ভাইরাল সিনড্রোম এর থেকে আমরা মুক্তি পাবো বা আমরা সুস্থ থাকতে পারবো, নিরাপদ থাকতে পারবো। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা সচেতন থাকবেন যাতে করে আমরা রোগাক্রান্ত না হই, সবসময় আমরা একটি হেলদি লাইফ লিড করতে পারি। এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সম্পর্কে জানবার জন্য অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। আমি সবসময় চেষ্টা করব প্রতিনিয়তই বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করতে এবং সেই সমস্ত বিষয়ের যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফাইটোকেমিক্যালের ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের জানাতে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।